হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে আছি আমি তোমাদের তানজিম ভাইয়া। আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে তোমার যে আমরা কেমিস্ট্রি এক্সামটা নিয়েছি সেখানকার সলভ ক্লাস। যারা আমাদের এক্সাম দেও না তারাও যদি কেউ দেখে থাকো তো আমরা বলবো যে আমাদের দ্য নলেজ কিংডম এই ফেসবুক পেজটাতে আমরা নিয়মিতভাবে রুটিন অনুযায়ী এসএসসি 2025 ব্যাচের জন্য বিভিন্ন মানে সবগুলো সাবজেক্টেরই বিশেষ করে সায়েন্সের সব সাবজেক্ট প্লাস কমন সাবজেক্টগুলো আমরা রেগুলারলি এক্সাম নিচ্ছি তোমার রুটিন অনুযায়ী। সেখানে তোমাদের নতুন নতুন টপিক আমরা শেখাচ্ছি প্রশ্নের মাধ্যমে এবং সেটা আমরা সাথে সাথে সলভ ক্লাস নিয়ে সলভ করে দিচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আমাদের আজকে কেমিস্ট্রি পরীক্ষা ছিল এবং কেমিস্ট্রি পরীক্ষার পর আমরা সেই তার সলভ ক্লাসটা নিয়ে আসছি। দেখো ভাইয়া, তোমরা আমাদের আজকের এই যে 25টা এক্সামে যে কোশ্চেন ছিল 25টা এমসিকিউই অনেক বেসিক লেভেলের কোশ্চেন। তোমরা যারা পারো নাই আমি সত্যি হতাশ। তোমাদেরকে আমি বলছি, যাদের খারাপ হয়েছে, যাদের 20-এর কম হয়েছে তাদেরকে আমি বলছি তোমাদের এখনও কেমিস্ট্রির 50% বাকি। 50% কেমিস্ট্রি তোমরা বুঝো না, বুঝলে এই বেসিক লেভেলের কেমিস্ট্রি তোমাদের মিস হইতো না, ঠিক আছে? একদম কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে বোর্ড কপি। আমি টেস্ট পেপার থেকে বোর্ড একদম কপি করছি কোশ্চেন, আমি একটাও নিজে বানাই নাই। আমি নিজে বানাইলে তো আরও একটু হার্ড হইতো। কেন ফিজিক্স যেমন হয়েছিল, ফিজিক্সের সলভ ক্লাসটা খুব দ্রুত দিয়ে দেবে, আমি একটু সময়ের স্বল্পতার কারণে দিতে পারি নাই। আর দ্বিতীয় যেই মিস হয়ে গেছে ওই দিনে মিস হয়ে গেছে, পরের দিনগুলোতে তো তোমার মনে করো রুটিন অনুযায়ী ক্লাস থেকে পরীক্ষা থেকে সলভ থাকে, এই জন্য তো মনে করো সেই টপিকটা আর আনা হচ্ছে না। সুযোগ পেলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই, দিব অবশ্যই। তো চলো প্রথমটা আমাদের যে ছিল, তোমাদের অবশ্যই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একদম সম্পূর্ণ একটা একটা করে বুঝে নিও। না বুঝতে সাথে সাথেই কমেন্ট করবা বা আমাকে ইনবক্স দিবা, যাদের সাথে আমার পরিচিত আছে, যোগাযোগ হয় তারা। ওকে, আর যারা আমার নাম্বার যাদের কাছে নাই তারা এই নাম্বারে ইনবক্স করলে হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে কোশ্চেনে সলভ করে দেবো, ঠিক আছে? যে কোনো সাবজেক্টের কোশ্চেন অনেকেই করে, আমি তোমাদের সলভ করে দেবো। ওকে, দেখো ডোবেরাইনের ত্রয় সূত্র মানে কোনটি? আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব আমাদের, এটা কিন্তু বইয়ের সূত্র না, আমরা নিজেরা বানাইছি, ঠিক আছে? মানে ডোবেরাইনের যে সূত্রটা সেইটার একটা আমরা গাণিতিক ফরম্যাট ফেলাইছি। সেটা হচ্ছে যদি তিনটা পরমাণুকে আমরা পরপর রাখি, তিনটা মৌলকে পরপর রাখি, তো তাদের প্রথমটির এবং তৃতীয়টির পারমাণবিক সংখ্যার যোগফলকে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই, তাদের প্রথম এবং 3 নম্বরের পারমাণবিক সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই এবং সেটি যদি দ্বিতীয় মৌলটির পারমাণবিক সংখ্যার সমান হয়, তাহলে ওরা তিনজন ত্রয়সূত্র মানে। এখানে দেখো আমাদের অ্যান্সার হবে এইটা। এখানে লিথিয়ামের 3 আর পটাশিয়ামের 19, তো 3 আর 19 যোগ করলে হয় 22। 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই হয় কত? 11। দেখো মাঝখানে আছে সোডিয়াম, তার সোডিয়ামের কত? 11 না? তার মানে কি আমাদের এইটা ত্রয়সূত্র। এইগুলো দেখো একটাও মিলবে না, এইগুলো দেখো একটাও মিলবে না, তো মিলাই দেখো। এখন আমাদের সময় সাপেক্ষ কম বলে আমরা শুধুমাত্র যেটা অ্যান্সার ওটাই দেখাচ্ছি। দেখো এটা তো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 24, এটা তো তোমরা জানবা অবশ্যই। ল্যাভোইসিয়ার ছকে কতটি মৌল ছিল? এখানে তোমরা গুলিয়ে ফেলো, তোমাদেরকে ওই জায়গাটুকু একটু মানে কেয়ারফুলি পড়ে নিবা, ঠিক আছে? এখানে 33টা হবে। ওকে, নিচের কোনটি রাসায়নিকভাবে আসক্তিহীন? রাসায়নিকভাবে আসক্তিহীন মানে তোমার হচ্ছে কোন মৌলটি বিক্রিয়া করে না। এর অন্য একটাভাবে প্রশ্নটা হতে পারতো, সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ মনে করে এটার পরিবর্তে তোমার এরকমও বলতে পারে যে নিচের কোনটি তোমার বিক্রিয়া করে না, নিচের কোনটি বিক্রিয়া করে না বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বা নিচের কোনটি নিষ্ক্রিয়। নিচের কোনটি নিষ্ক্রিয় বললেই কিন্তু তোমরা বুঝে ফেলতে যে অ্যান্সার কি নিয়ন। আমাদের যে 18 নাম্বার গ্রুপের যে মৌলগুলো এরা সবাই কি নিষ্ক্রিয়, ঠিক আছে? এরা সবাই কি নিষ্ক্রিয়। যেহেতু একটু কোশ্চেন ঘুরাইছি, তোমরাও ঘুরে গেছো। এই কোশ্চেনটা আমি কি বলছি, 3ভাবে হইতে পারে, 3ভাবে হইতে পারে, আরও হইতে পারে, বাট মেইনলি আমাদের বোর্ডে দেখা গেছে এইভাবে আসতে। নিচের কোনটি রাসায়নিকভাবে আসক্তিহীন হইলেও আমাদের 18 নাম্বার গ্রুপ, অ্যান্সার কী হবে? অ্যান্সার গ্রুপ 18, এক কথায় গ্রুপ 18 যে মৌলগুলা। ওকে, নিচের কোনটি রাসায়নিকভাবে আসক্তিহীন, কোনটি বিক্রিয়া করে না অথবা কোনটি নিষ্ক্রিয়, একই অ্যান্সার 18 নম্বর গ্রুপে যেটা থাকবে সেটাই নিয়ন। কোনটি অধিকতর তড়িৎ ঋণাত্মক? চলো আমরা আজকে তোমাদের তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আনিকরণ শক্তি, এগুলো সব একটা ছন্দের মাধ্যমে, একটা ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে মনে রাখার ব্যবস্থা করে দিই, যাতে আর পরবর্তীতে না গোলাই।
আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো আইত। এটা নর্মাল ওয়ার্ড, যার কোনো অর্থ হয় না, তবে মনে রাখবা আইত। এই আইতে এই অ দ্বারা বোঝায় অধাতব, ঠিক আছে। আর ওর পরে মনে করে যে আকার আছে, এই আ দিয়ে মনে রাখবা আয়নীকরণ শক্তি। হাতের লিখা বেজায় খারাপ, আরও বরং ছোট হয়ে যাচ্ছে, একটুখানি দেখে নাও, একটুখানি কষ্ট করে দেখো। আয়নীকরণ শক্তি, এখানে এটা হলো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি। আর ত হলো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। এইখানে যে আমরা 4টা বিষয় লিখছি, এই 4টা বিষয়ের একটা কমন জিনিস হচ্ছে এরা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায়। তুমি এই যে লেখাটা আমি লিখতেছি না, এটা তুমি একদম তোমার চোখের মধ্যে সবসময় ছকের মতো আঁকিয়ে রাখবা। এমসিকিউ করতে গেলে জন্য এই ছকটা তুমি আগে লিখবা রাফে, ঠিক আছে। কি হয়, বৃদ্ধি পায় আর কমে, বাড়ে, ঠিক আছে। এদিকে বাড়ে, বৃদ্ধি পায়, আর এদিকে কমে যায়, ঠিক আছে। এই 4টা জিনিস পর্যায় সারণীর বাম টু ডান বৃদ্ধি পাচ্ছে, উপর টু নিচ কমে যাচ্ছে, এই 4টা জিনিস, জাস্ট এটা মনে রাখবা। এবার দেখো, এই জিনিসটা তো মনে রাখলে তার জন্য কিন্তু তোমার পর্যায় সারণীটাকে চোখের সামনে ভাসিয়ে রাখতে হবে। পর্যায় সারণীটার কোথায় কে আছে এটা তোমার চোখের সামনে ভাসবে। মিনিমাম প্রথম 30টা তোমার চোখের সামনে যেন ভাসে, এইটাই, ঠিক আছে। এই দেখো, তাহলে আমরা এখান থেকে কীভাবে বুঝবো, দেখো কার্বন, তারপর আছে কি ফ্লোরিন, অক্সিজেন, নিয়ন। এরা দেখো তো আমাদের কোনটা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ওটা না, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। এটা দেখো হিলিয়াম গেল, তোমার 2 নাম্বার পর্যায় 2-এর এটার অ্যান্সার দেখো। পর্যায় 2-এ যাও, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এটা আমাদের পর্যায় 2-তে আছে এরা সিরিয়ালি, ঠিক না। এখন এদের ভিতরে দেখো তো সিরিয়ালি এই দিকে কে বৃদ্ধি পাবে না, এই দিকে কি বৃদ্ধি পাবে, তাহলে এই দিকে সবচেয়ে একদম মাথায় আছে কে, ফ্লোরিন। তার মানে এটার তড়িৎ ঋণাত্মকতা কত, সব থেকে বেশি। আমরা কি বলছি, এই দিকে বৃদ্ধি পায় আর এই দিকে কমে যায়। কোনগুলো, এই 4টা জিনিস। অধাতব, ঠিক আছে, মানে অধাতু, এদিকে অধাতুর শক্তি বৃদ্ধি, মানে অধাতু বৃদ্ধি পায়, এই দিকে যত যায় তত অধাতু হয়, আর এই দিকে কী থাকে, ধাতু অবস্থায় থাকে। এখন এই যে 4টা জিনিস, এই 4টা ধর্মের বাইরে অন্য কোনো ধর্ম থেকে যদি তোমার এমসিকিউ হয়, তাদের ক্ষেত্রে এর ঠিক উল্টোটা হবে। জাস্ট তুমি এইটা মনে রাখো, এর বাইরে পাইলে উল্টা চিন্তা করবা, এনাফ। একদিক মনে রাখতে হয়, 2 দিক মনে রাখতে গেলে ঘুলাই ফেলবা। একদিক মনে রাখো, এই 4টা জিনিস আইত দিয়ে মনে রাখবা। আইত ওই দিকে যায়, এই দিকে কমে, এরকমভাবে মনে রাখবা। তাহলে সেই হিসাবে আমরা এখানে ফ্লোরিনকে কিন্তু অ্যান্সার হিসেবে কোশ্চেন করতে পারি। ওকে, আচ্ছা, আমরা তাহলে পরেরটায় যাই। এটা শেষ। এবার দেখো আমাদের দ্বিতীয়টা, নিচের কোনটি অধিক সক্রিয়, এইটা আমরা কিভাবে বুঝবো। যার শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যত কম, অথবা যার অষ্টক পূর্ণ হতে যত কম ইলেকট্রন বাকি আছে, এরা 2 জন হচ্ছে সর্বোচ্চ সক্রিয়। এখানে দেখো, একটু জুম করে দেখাচ্ছি। যার শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যত কম, এটাতে এক কথায় আমরা যোজনী বুঝাইতে পারি, এক কথায় যোজনী। তো যোজনী তাদের মাথায় থাকে না, তাদের জন্য এই কথা, এক কথা আমরা যোজনী বলতে পারি, ঠিক আছে। যোজনী যত কম,
তত সক্রিয়। ঠিক আছে, আমি কেন বলতেছি দেখো, এখানে আমার যদি সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে আর আরেকজনের মনে করো সর্বশেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে, তো বলো তো কোনটিকে মানে তোমার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি থাকবে? এইটার না, কারণ এর একটা দিলেই হয়ে যাচ্ছে, আর এর কি দুইটা দেওয়া লাগতেছে, এবার তুমি এখানে হিসাব করো অক্সিজেনের। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছো যে আমাদের যার শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কম থাকবে তার সক্রিয়তা তত বেশি, নতুবা যার অষ্টক পূর্ণ হতে যত কম ইলেকট্রন বাকি, যার মনে করো একটা ইলেকট্রন বাকি আছে অষ্টক পূর্ণ হতে, সে বেশি সক্রিয়, যার দুইটা বাকি আছে সে কম সক্রিয়, যার তিনটা বাকি আছে সে আরও কম সক্রিয়। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা হিসাব করি, এবার যদি আমরা এখানে হিসাব করি তাহলে দেখো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টা, তার মানে এর অষ্টক পূর্ণ হতে লাগে কত? 2টা। এবার থেকে ফসফরাস, এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, অর্থাৎ এর অষ্টক পূর্ণ হতে লাগে কত? 3টা। আর তারপর আছে কি আমাদের নাইট্রোজেন, এরও অষ্টক পূর্ণ হতে লাগে আমার 3টা। আর তারপরে আমাদের কে আছে? ফ্লোরিনের আছে কয়টা? 7টা, তার মানে এর অষ্টক পূর্ণ হতে লাগে কত? 1। তারপরে বলো তো কার অষ্টক পূর্ণ হতে সবচেয়ে কম লাগে? ফ্লোরিনের অষ্টক পূর্ণ হতে সব থেকে কম পরিমাণ ইলেকট্রনের প্রয়োজন, তাই এ অধিক বেশি সক্রিয়। আমি কিন্তু জাস্ট দুইটা কথা বলছি, যখন এরকম সক্রিয় কোনটা নিষ্ক্রিয় কোনটা সক্রিয় অধিক এরকম ধরনের কথা আসবে তখন কি দেখবা, যার সর্বশেষ ইলেকট্রন বা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সব থেকে কম সে কি তত বেশি সক্রিয়, নতুবা যার অষ্টক পূর্ণ হতে যত কম ইলেকট্রন বাকি আছে সে তত বেশি সক্রিয়। এই দুইটা কথা মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমাদের 7 নাম্বার, সালফার কোন গ্রুপের মৌল? সালফার 16 নাম্বার গ্রুপের মৌল, এবং এখান থেকে একটা কথা তোমাকে আমি জানিয়ে দিই, 16 নাম্বার গ্রুপের মৌলকে চালকোজেন বলা হয়। বাই চান্সলি কোথাও চলে আসলে যেন ভুল না হয়, চালকোজেন বলা হয়। ওকে, তারপর দেখো কোন মৌল রঙিন যৌগ গঠন করে? এইটা হচ্ছে তোমার ডি ব্লকস মৌল। এক কথায় ডি ব্লক মৌল। এটা কি তোমরা বোঝো যে ডি ব্লক মৌল কোনগুলো? এখন আমাদের পরীক্ষায় যেগুলো আসতে পারে সেই অনুযায়ী তোমার টাইটেনিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত, অর্থাৎ 22 নাম্বার থেকে আমাদের পরীক্ষায় যেগুলো আসবে 22 থেকে 29, টাইটেনিয়াম থেকে কপার, এইগুলা একটানা মুখস্থ রাখবা। 22 নাম্বার পারমাণবিক সংখ্যা থেকে 29 নাম্বার পারমাণবিক সংখ্যা, এইখানে যেগুলো আছে টাইটানিয়াম থেকে ক্রোমিয়াম, আমাদের পরীক্ষায় তোমাদের ক্ষেত্রে যদি আসে তাহলে এখান থেকেই আসবে। এদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। কি বলা হয়? অবস্থান্তর মৌল। এদের আয়নিত অবস্থায়, কি বলছি, আয়নিত অবস্থায় ডি ব্লক অপূর্ণ থাকে, আংশিক পূর্ণ বলি, অপূর্ণ বললে সঠিক কথা আসে না, আংশিক পূর্ণ থাকে। এদেরকে যদি আমরা আয়নিত অবস্থায় নিয়ে যাই তাহলে আয়নিত অবস্থায় কি এদের ডি ব্লক বা কি বলা হয়, ডি অরবিটাল। ব্লক না লিখি, তোমরা হয়তো অনেক ব্লক বোঝো না, ডি অরবিটালটা, ঠিক আছে, অরবিটাল তো বোঝো, ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। ঠিক আছে, তারাই রঙিন যৌগ গঠন করে। তাহলে তোমার এইগুলো আমি এক্সট্রা নলেজ দিলাম যে অবস্থান্তর মৌল আয়নিত অবস্থায় ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ 1 থেকে 9 ডি ব্লক যদি 1 থেকে 9টা ইলেকট্রন থাকে তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলি। তো তোমরা অত কিছু মনে রাখার তো সময় নাই এখন, তোমরা এক কথা কী মনে করবা, যারা মনে করে ওটা দুর্বল স্টুডেন্ট বা যাদের মনে রাখতে কষ্ট হয়, এত কিছু বোঝার সময় নাই, তারা এইটা মনে রাখবা যে 22 থেকে 29 নাম্বার যে আমাদের কি আছে পরমাণুগুলো আছে টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত, এই মৌলগুলারে আমরা কি করব, রঙিন যৌগ হিসাবে সিলেক্ট করব। তার ভিতরে আমাদের এখানে ফেরাম রয়েছে, ঠিক আছে, এইটা বুঝে ফেলছো কীভাবে কী করতে হবে রঙিন যৌগ। ওকে, নিচের কোনটির ধাতব ধর্ম বেশি? আচ্ছা, তুমি সেই আগেরটাই চলে যাও ভাইয়া, আমাদের এখানে দেখো, আমরা এখানে কি বুঝাইছিলাম,
আয়িতের ক্ষেত্রে অধাতব, আয়নীকরণ, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এরা এই দিকে বৃদ্ধি পায়, এই দিকে কমে। এদের উল্টা যদি কিছু হয়, এদের উল্টা হইলে করো এদের বাইরে কিছু, এই চারটার বাইরে কিছু হইলে, এই চারটার বাইরে কিছু হইলে তোমার এই দিকে কমবে আর নিচের দিকে বাড়বে। এক কথায় বলে দিই, যদি এই চারটার বাইরের কোনো কিছু চলে আসে এমসিকিউতে, সেই ক্ষেত্রে সম্পর্কটা কেমন হবে? এই দিক থেকে এই দিকে যাবে, কমবে, মানে এদের উল্টাটা হবে এক কথায়। তাহলে দেখো আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে ছিল নিচের কোণটির ধাতব ধর্ম বেশি। যদি আমরা এটাকে সাজাই, তাহলে কেমন হয় বলো তো? লিথিয়াম 3 নম্বরে আছে, এর নিচে আছে কি? সোডিয়াম, তাই না? তাহলে একটু উপরে করে লিখি, লিথিয়াম আছে, লিথিয়ামের নিচে আছে সোডিয়াম, মানে পর্যায় সারণীতে আর কি। এটা 2 নম্বরে আছে, এটা 3 নম্বরে আছে, তারপরই এটা 4 নম্বরে আছে পটাশিয়াম। আর ম্যাগনেসিয়াম আছে কোথায়? এর এই পাশে, সোডিয়ামের এই পাশে। এখন আমরা দেখো কিভাবে হিসাব করব। আগে দেখো এইখানে আমাদের 2টা আছে না, এই 2টার থেকে একটার ভ্যানিশ করতে হবে। আমাদের এই দিকে গেলে কি হবে? এটা কিন্তু ধাতব, তাই না? আমরা ধাতব নিয়ে চিন্তা করতেছি, তো এখানে আমাদের ধাতব নাই, তাই এটা আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তো ধাতবের ক্ষেত্রে দেখো কি হবে? এই দিকে গেলে কমে যাবে, তো এই দিকে কমে যাচ্ছে, আমার লাগবে কি? বেশি কোনটা, তার মানে এটা কম, সবচেয়ে কম, এটাকে আগে থেকে বাদ দিয়ে দিলাম। এবার এই 3টার ভিতরে যত নিচের দিকে যাবে তত বাড়বে, সবচেয়ে নিচে আছে কে? পটাশিয়াম। তার মানে আমাদের অ্যান্সার হবে কে? এই কে? পটাশিয়াম। ওকে, বুঝতে পারছো তো না? অবশ্যই বুঝতে পারার মতোই করে বলছি। আচ্ছা, এটা বাদ দাও, এটা শেষ আমাদের। ঠিক আছে, এই ধর্ম বিষয়ক এমসিকিউ কিন্তু এবার পারতে হবে ওই 2টা জিনিস। একটা 4টা হলে ওইভাবে, আর তার বাইরে কিছু আসলে উল্টা। ঠিক আছে, এক কথায় মিটে যাবে। নিচের কোণটি মৃৎকার ধাতু, আমাদের 2 নম্বর গ্রুপ নাম্বার 2, এইটা আমাদের কি? মৃৎক্ষার, এটা আমরা জানি। এটা আমরা দেখো এখানে এর ভিতরে কোন কোন মৌলগুলো আছে কিভাবে মনে রাখবো আমরা, কারণ নিচের দিকে তো আমাদের মুখস্থ নাই। তো চলো আমরা কীভাবে এইটা মনে রাখতে পারি দেখে আসি। 2 নম্বর মৌলের ধাতুগুলো আমরা কীভাবে মনে রাখবো? এটা ছন্দ দিয়ে। দেখো এই যে ছন্দটা আমরা দিলাম, এই ছন্দটা একটু মনে রাখবা। এইখানে দেখো বিরিয়ানি, মোগলাই, কাবাব। এই কাবাবটা আমার লিখতে মিস্টেক হয়ে গেছিলো, তো উপরে লিখছি। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এখন এই যে দেখো, বিরিয়ানি থেকে বি, মোগলাই থেকে এমজি, কাবাব থেকে সিএ, সরিয়ে থেকে এসআর, বাটি থেকে বিএ, রাখো থেকে রা আরে। এই মনে রাখবা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর গ্রুপের মৌলগুলো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাই। ফসফরাস অণুর প্রকৃত সংকেত কত? P4। ফসফরাসের এটা মুখস্থ করতে হবে। ফসফরাস আমাদের 4টা ফসফরাস একসঙ্গে মিলে অণু গঠন করে, 2টা ফসফরাস একসাথে মিলে না, 2টা মিলে হয় না ফসফরাসের অণু, 4টা মিলে হয়। আরও একটা মনে রাখবা, সালফারের ক্ষেত্রে সালফার, এটা কিন্তু পড়ে পরীক্ষায়, এই ফসফরাস পড়ে তাহলে সালফার পড়ে। সালফারের হলো S8, সালফারের প্রকৃত অনুসংকেত যদি পড়ে সেটা হবে কি? S8। আর ফসফরাসের পড়লে P4। এই 2টাই আমাদের ম্যাক্সিমামই এসে থাকে এসএসসির ক্ষেত্রে। দেখো এবার ত্রিবন্ধনে গঠিত কোনটি? ত্রিবন্ধনে গঠিত অণু, এটা হলো নাইট্রোজেন, N3 এইভাবে গঠন করে, এটা এইভাবে গঠিত হয়। নাইট্রোজেন এইভাবে ত্রিবন্ধন দ্বারা গঠিত হয় নাইট্রোজেনের অণুটা। আমাদের দ্বিবন্ধনী অণু আছে কি? অক্সিজেন, O2। এইগুলো আমাদের কিন্তু পরীক্ষায় পড়ে, যদি বলে দ্বিবন্ধনে গঠিত অণু কোনটি, সেটা হলো O2। ঠিক আছে, O2 মানে O2 পড়তে পারে এইভাবে, নতুবা O ডবল বন্ড O, এটা। আর এটা আমাদের কি? N2। ওকে, এই 2টা মনে রাখো। আচ্ছা চলো, আমাদের এই পেজ শেষ। আমাদের 13 নম্বর প্রশ্ন, H2SA সালফারের সুপ্ত যোজনী কত? আচ্ছা বলো, সুপ্ত যোজনীটাকে কি সেটাকে আমাদের বুঝতে হবে। আমাদের কি ডি অরবিটাল আসছে, দেখো আমরা যে ডি অরবিটাল দিছিলাম না, ডি অরবিটাল যুক্ত মানে মানে আমাদের ওই যে আমাদের 22 থেকে 29 যেগুলো আছে ওইগুলো অবস্থান্তর মৌল, তাই না? ওদের নাম কি বলছিলাম আমি? অবস্থান্তর মৌল। এরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, পরিবর্তনশীল যোজনী দেয়। ঠিক আছে, পরিবর্তনশীল যোজনী দেয়, তার মানে এদের একাধিক যোজনী থাকতে পারে। যেমন আমাদের কি হতে পারে?
এর মধ্যে কিন্তু সব সময় যে এরাই যে পরিবর্তনশীল যোজনী দেয় তা না, এর বাইরেও কিছু দেয়, তবে এরাই বেশি দেয়। তার মধ্যে মনে করো সালফার আছে, এখানে সালফার কিন্তু ওদের অন্তর্ভুক্ত না, তবুও সালফার একটা পরিবর্তনশীল যোজনীযুক্ত, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু এক্সট্রা কথা বলে দিলাম, তার ভিতরে সালফার একটু ব্যতিক্রম। আচ্ছা, সালফার এখানে দেখো আমাদের সালফারের যোজনী কত হয়, 2, 4 আর 6, তাই না। এখন 2, 4 আর 6 এইটা, এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সক্রিয় যোজনী আর সুপ্ত যোজনী। সক্রিয় যোজনী কি? সক্রিয় যোজনী যৌগে ব্যবহৃত যোজনী সংখ্যাটা হলো সক্রিয় যোজনী, ঠিক আছে। যৌগে ব্যবহৃত আমাদের সালফার আছে এখানে, তাই না, H2S। এইখানে বলো তো সালফারের কোন যোজনীটা ব্যবহার হয়েছে 2, 4, 6-এর মধ্যে? দেখো আমাদের হাইড্রোজেনের যোজনী তো +1, এটা আমরা জানি, +1 বা অন। তাহলে আমাদের সালফার কি, হাইড্রোজেন অন, সালফারের কত, সালফারের 2, 4, 6 যা ইচ্ছা হতে পারে। তো আমরা কি জানি, যৌগ গঠনের সময় এর যোজনীটা এর এখানে চলে যায়, তাই না, আর এর যোজনীটা এইখানে চলে আসে। তো আমার এইখানে কত আছে, 2 আছে, তার মানে কি সালফারের যোজনী এখানে 2 ব্যবহৃত হয়েছে, তাই না, 2 ব্যবহৃত হয়েছে। তার মানে এইখানে সালফারের যে যোজনীটা ব্যবহৃত হয়েছে ওইটা এই যৌগের ক্ষেত্রে সালফারের সক্রিয় যোজনী। তাহলে এইখানে আমাদের সক্রিয় যোজনী কোনটা, 2। বুঝতে পারছো তো কোনটা সক্রিয় যোজনী বলছি, যেইটা যৌগে ব্যবহৃত হচ্ছে ওটা সক্রিয় যোজনী। এরপরে দেখো সুপ্ত যোজনী। সুপ্ত যোজনীটা আবার কি, তাই দেখো সুপ্ত যোজনী সমান সমান সর্বোচ্চ মাইনাস সক্রিয়। আমাদের সালফারের সর্বোচ্চ যোজনী কত, 6 না, তো এইখানে 6 আর সক্রিয় যোজনী কত, 2, তার মানে এর সুপ্ত যোজনী হলো 4, এই যে আমাদের 4, ঠিক আছে। বুঝতে পারছো কীভাবে সর্বোচ্চ যোজনীটা আমাদের জানতে হবে, তারপরে আমরা এখান থেকে সক্রিয় যোজনী কত, সালফারের এইখানে যোজনী কত সেটা আমরা বের করে নেব, ঠিক আছে। বের করার পরে আমরা সুপ্ত যোজনী সূত্রেই সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, অ্যান্সার কত, 4। ওকে, আচ্ছা এবার দেখো কোনটি পানিতে অদ্রবণীয়, কোনটি পানিতে অদ্রবণীয়, এইটা আমরা কীভাবে বুঝবো, সমযোজী যৌগগুলো, সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। তো এর ভিতরে এইটাই শুধু সমযোজী যৌগ আর বাকিগুলো সব আয়নিক যৌগ, তাই এইটা আমাদের অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো আর্গনের সম ইলেকট্রন কোনটি। সম ইলেকট্রন মানে কি বলো তো, সম ইলেকট্রন মানে হলো ইলেকট্রন সংখ্যা সমান, ই সংখ্যা সমান, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা সমান। এবার কীভাবে দেখতে হবে আমাদের, আর্গনের সম ইলেকট্রন মানে আর্গনের ইলেকট্রন কত বলো তো, 18। এবার আমাদের দেখতে হবে নিচের কোনটির ইলেকট্রন সংখ্যা 18, সেইটাই হবে আর্গনের সম ইলেকট্রনিক। তাহলে সম নিউট্রনিক বলতে পারে, সম নিউট্রনিক মানে হচ্ছে কোনটির নিউট্রন সংখ্যা আরেকটি নিউট্রনের সংখ্যার সাথে মিলে যায়, কোনটির তোমার হচ্ছে প্রোটনিক বলতে পারে, সেক্ষেত্রে তোমার হচ্ছে প্রোটন সংখ্যা মিলাই দেখতে হবে যে কোনটার সাথে মিলে যায়। যেহেতু আমাদের এখানে সম ইলেকট্রনিক বলছে, তোমাদের কোনটার সাথে এর ইলেকট্রন সংখ্যা 18, এর কোনটা 18 মিলে যায়, সেইটা হলো আমাদের আর্গনের সম ইলেকট্রনিক মৌল হবে, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে ক্যালসিয়ামের মূলত হচ্ছে তো 20 থেকে 2 প্লাস মানে কি বের করে দেওয়া, মানে ক্যালসিয়াম 2টা বের করে দিছে, তার মানে এবার আগে ছিল 20, এখন 2টা বের করে দিছে, তার মানে কত, 18 আছে। অ্যালুমিনিয়াম, ঠিক না, এটা অ্যালুমিনিয়ামের হচ্ছে 13 থেকে যদি আরও 3টা প্লাস মানে বের করে দেওয়া, 3টা বের করে দেয়, তাহলে থাকে কত বলো তো, 13 থেকে 3টে চলে গেলে থাকে 10। ওকে, এটা হচ্ছে কি ফ্লোরিন থেকে মাইনাস মানে কি বলো তো, একটা যোগ করা, মাইনাস মানে যোগ করা মানে যুক্ত হওয়া, গ্রহণ করছে। তাহলে এফের ছিল কত আগে 9, তার সাথে আরও 1 যোগ হয়েছে কত 10। ম্যাগনেসিয়ামের হলো 12, তার থেকে 2 চলে যাচ্ছে, থাকে কত 10, তার মানে আমাদের অ্যান্সার হবে কত, এইটা 18। তাহলে আমাদের অ্যান্সার হবে Ca2+, এইটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, এবার আমাদের এই পেজের লাস্ট যেটা, সেটা হচ্ছে নিচের কোনটির মুক্ত জোড় ইলেকট্রন বেশি, নিচের কোনটির মুক্ত জোড় ইলেকট্রন বেশি। দেখো এটা কি আমাদের নাইট্রোজেন Cl2O2H2, এবার আমাদের মুক্ত জোড় বের করতে হবে। এখানে আমাদের দেখো নাইট্রোজেন একা আছে, ঠিক আছে, সেজন্য 2টা না হইলে কিন্তু আমাদের মুক্ত জোড় ইলেকট্রন বের করা যায় না। তবু আমরা দেখি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো, নাইট্রোজেন মানে কত 7, তাহলে আমাদের
কত হয় 1:2, 2:2, 2p, এখানে আমাদের কত 7 না, তাহলে 3 তাহলে আমাদের দেখো তো এখানে মুক্ত জোড় আছে কয়টা, মানে জোড় না কয়টা, একটা কিন্তু, তাই না? এখানে আমি যদি এটা আমি এই দেখো তোমাদের দেখাই, 3টা। পি এর বক্স কটা হয় 3টা না, পি এর অরবিটাল কয়টা 3টা, তার মধ্যে প্রত্যেকটা যদি একটা করে ইলেকট্রন যায় তাহলে আমাদের 3টা আছে, ঠিক আছে? তার মানে আমাদের এখানে মুক্ত ইলেকট্রন হলো 3টা। আচ্ছা, ক্লোরিনের ক্ষেত্রে Cl2 দেখো, আমাদের ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন কক্ষপথ যদি আমি আঁকাই 1 2 3 4 5 6 আর 7, আর এই পাশে একটা মনে করে আঁকাচ্ছি ক্লোরিন 1 2 3 4 5 6 7। এখন আমাদের দুইটার মধ্যে শুধু একটা বিনিময় ঘটবে, এটার বিনিময় ঘটবে, বাকিগুলা কী বলো তো, সব মুক্ত জোড় অবস্থায় আছে। মুক্ত জোড় কয় জোড়া ইলেকট্রন আছে এইখানে বলো তো, আমাদের কয় জোড়া ইলেকট্রন আছে 3 জোড়া না, কিন্তু এখানে কিন্তু আমাদের 1 জোড়াও নাই, এখানে আমাদের 1 জোড়াও নাই, মুক্ত জোড় বলছে, তার মানে কি দুইটা করে থাকতে হবে, দুইটা করে, এখানে কিন্তু একটা দুইটা নাই, একটা দুইটা আছে নাই। আর মূলত আমি কি বলছি যে একটা যদি পরমাণু থাকে, একটা পরমাণু থাকা অবস্থায় মুক্ত জোড় বের করা যায় না, অবশ্যইভাবে অণু আকারে থাকতে হবে, যৌগ আকারে থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের দেখো ক্লোরিনের ক্ষেত্রে আমাদের মুক্ত জোড় আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই দেখো 6টা। কীভাবে করছে বুঝতে পারছো? এইভাবে আমরা বিক্রিয়া করে দেখাচ্ছি, জাস্ট মানে কি যৌগ গঠন করে দেখাচ্ছি। এখানে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে দেখো যদি আঁকাই, সর্বশেষ কক্ষপথে আছে 6টা, 1 2 3 4 5 6, এই যে আমাদের অক্সিজেন আছে 1 2 3 4 5 6। এবার দেখো আমাদের কি করবে, দুইটা বিনিময় করতেছে, তাই না? দুইটা বিনিময় করলে আমাদের থাকে কয়টা, 1 2 3 4। আমি কিন্তু এটা জাস্ট শর্টকাটে বোঝাচ্ছি, আসল নিয়মে করতেছি না, জাস্ট কীভাবে হিসাব করতে হয় তাই দেখাচ্ছি, ঠিক আছে? একটু বড়ো করে দেখো দরকার হয়, জাস্ট আমি হিসাব করে দেখাচ্ছি, আমি কিন্তু সলিড নিয়মে করতেছি না, জাস্ট বোঝা যায় যেভাবে সেভাবেই করতেছি। তাহলে আমাদের এই দুইটা ইলেকট্রন বিক্রিয়া করতেছে বা যোগে অংশগ্রহণ করতেছে, আর বাকি থাকতেছে কারা, এই যে আমাদের বাইরে থাকতেছে যেগুলো না, যেগুলো আমাদের সংযুক্ত হচ্ছে না, তাদেরকে আমরা মুক্তজোড় ইলেকট্রন বলি। তাহলে আমাদের এখানে কয় জোড়া আছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, এখানে হলো 4। আর হাইড্রোজেন কত, H2, হাইড্রোজেন এই একটা, হাইড্রোজেনের এই একটা, হাইড্রোজেনের এই দুইটা মিলে গেলে এর টোটালি নেই। তার মানে এর মধ্যে সবচেয়ে মুক্ত ইলেকট্রন কার বেশি, এর, ক্লোরিনের, ঠিক আছে? তাহলে বুঝতে পারছে কীভাবে করতে হবে। আচ্ছা, এগুলো কিন্তু বেসিক ক্লিয়ার না থাকলে হয় না, এইভাবে একটা ছোট্ট ভিডিওতে এতগুলো বেসিক একসাথে ক্লিয়ার করা যায় না। তবুও আমি চেষ্টা করতেছি। এখন আমি এত চেষ্টা করি, এত কিছু করি, তবুও তোমরাই স্বীকার করো যে ভাইয়া আপনাদের মতো এত সুন্দর পেজ হয় না, যেখানে আমরা এত বেশি মানে এডুকেশনমূলক সব কিছুই মানে পড়াশোনা বিষয়ক হয়, কোনো আর কি ফাজলামও হয় না, আমরা এগুলোকে সাপোর্ট করিও না, ঠিক আছে? আমি আর কি জিনিসটাকে খুবই হেট করি, ঠিক আছে? আরকিটা অনেক খারাপ একটা জিনিস, আরকি থেকে অনেক কিছু সৃষ্টি হতে পারে। সো আমরা আমাদের গ্রুপটাকে সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, এবং এতটা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি যে তোমার ফেসবুকে যদিও আমাদের একটা গ্রুপ, সেখানে আমরা ছেলে মেয়ে সব রাখছি, ওখানে আসলে অত বেশি ডিস্টার্ব করা যায় না, তোমরা রেস্ট্রিক্ট করে রাখতে পারো তোমাদের আইডিগুলোকে, ঠিক আছে? তোমরা প্রাইভেসি দিয়ে রাখো। তবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, যেহেতু ফোন নাম্বার থাকে, সেজন্য আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি যে যেন তোমাদের গ্রুপে, মেয়েদের গ্রুপে ছেলেদের গ্রুপে মেয়েরা এন্ট্রি না দিতে পারে, ঠিক আছে? আর আমরা তো বলেই দিয়েছি, যদি কোনো ছেলে ইচ্ছামূলকভাবে আমাদের মেয়েদের গ্রুপে ঢোকার চেষ্টাও করে, তোমরা কী ভাববো যে তার ভিতরে শরীফার আত্মা জেগে উঠছে, তাই না? ঠিক আছে, ওগুলো আমরা বাদ দিই, মেন কথায় আসি। তো এই গল্পের ভিতরে কিন্তু আমরা একবার সাবস্ক্রাইব করে ফেলতে পারতাম, ঠিক আছে? সাবস্ক্রাইব তো করবাই, প্লাস এইতে ভিডিওটা তুমি তো জানো যে তোমার ফ্রেন্ডদের অবস্থা কী, তোমার স্কুল ফ্রেন্ডদের অবস্থা কী, তাদেরও তো মনে করে এগুলো গ্যাপ আছে, এই ধরনের বেসিকগুলো তারাও যেন ডেভেলপ করতে পারে, সেই জন্য তাদের সাথে একটু সামাজিক কাজে অংশগ্রহণ করি। সামাজিক কাজে তাদেরকে, জীবনে তো পাপ কর্মর শেষ নাই, তাই না? পাপের তো শেষ করিনি, ঠিক আছে? তো একটু উপকার করে যদি সেই উপকারের সবে একটু জান্নাতমুখী হওয়া যায়, স্বর্গমুখী হওয়া যায়, সেজন্য একটা চেষ্টা করি, আমরা সামাজিক কাজ করি, হ্যাঁ? বন্ধুদেরকে শেয়ার করে দিই, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলি, এবং তাদেরকে পরীক্ষার জন্য ইনভাইট করি। আচ্ছা, অনেক বেশি বক ফেলতেছি, কথায় আসি। কোনটির আকার সবচেয়ে বড়? এইখানেও কিন্তু আমরা ওই সিস্টেম অবলম্বন করব, সেই আয়তের বিপরীত যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করে দেখবে। এটা সোডিয়াম হচ্ছে, সোডায় আসে সংকেত Na2CO3, এইটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে, Na2CO3, ঠিক আছে? Na2CO3, ওকে। কোনটি জারক? এখানে জারক নিয়ে একটু কথা বলতে হবে ডিটেইলসে। দেখো,
প্লাস সংখ্যা, আচ্ছা এক কথায় বলি, এটা জারক, জারক যে সে বিজারিত হয় জারণ করে, ঠিক আছে। আর যে বিজারণ ঘটেছে, যাতে বিজারণ ঘটেছে সে কিন্তু জারক, যাতে বিজারণ ঘটেছে সে হলো জারক, ঠিক আছে। কি বলছি আমি, যে জারক সে বিজারিত হয়, নিজে বিজারিত হয়েছে কিন্তু অন্যরা কি জারিত করছে, ঠিক আছে। আমরা কি বলি, যে চালায়, যে কি করি চালায়, গাড়ি চালায়, ঠিক আছে, যে চালায় তাকে আমরা কি বলি, চালক বলি। তাই সে জারায় মানে যে জারিত করে তাকে আমরা কি বলি, জারক বলি, ঠিক আছে। কি করে, বিজারিত করে, ঠিক আছে। যে জারণ করে বা যে জারণ করতেছে তাকে আমরা জারক বলতেছি। যেমন যে চালায় তারে চালক বলি, যে জারণ করে তাকে আমরা জারক বলতেছি। আর যে বিজারণ করে সে হলো কি, বিজারক। যে বিজারক সে নিজে জারিত হয়, আর যে জারক সে নিজে বিজারিত হয়। এই লেখাটুকু একটু বুঝে নিও। এই যে ভাই জারণ বিচরণের কাহিনী একটু না বুঝলে কিন্তু সব ঢিসমিস হয়ে যাবে সব, ঠিক আছে। তো দেখো একটু বুঝে নিই, এই যে কথাটুকু বললাম খেয়াল রাখো, ঘোলাই যায় না যেন। এরপরে আরেকটা কথা বলি, প্লাস সংখ্যা বাড়ে, জারকের ক্ষেত্রে প্লাস সংখ্যা বাড়ে জারকে, আর মাইনাস সংখ্যা বাড়ে বিজারকে। এইটা হলো সব থেকে বড়ো ট্রিক্স এমসিকিউ এর জন্য, সব থেকে বড়ো ট্রিক্স। তোমাকে এবার আমি এই ট্রিক্স দিয়ে দেখো এমসিকিউ সলভ করে ফেলতেছি, এই ট্রিক্সটা দিয়ে। এবার দেখো কোনটি জারক, যে জারক হবে তার কি প্লাস সংখ্যা বেশি হবে, যার প্লাস সংখ্যা বেশি সে জারক। এইখানে দেখো তো জিঙ্ক জিরো, কিছু নাই মানে তো জিরো, তার মানে তো প্লাসও না মাইনাসও না, এ মাইনাস, তা এ মাইনাস, তার এও বাদ থাকে কে এ, সি ইউ প্লাস, তার মানে এর একটা প্লাস আছে না, এর মধ্যে সবচেয়ে প্লাস কার বেশি, ধনাত্মক বেশি কার, এর, তার মানে কি বলো তো এ জারক। এবার দেখো কোনটিতে বিজারণ ঘটেছে, বিজারণ ঘটা মানে কি জারক কোনটি, জারক কোনটি আর বিজারণ ঘটেছে কোনটাই একই কথা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি বলছি, যার প্লাস সংখ্যা বেশি সে হলো কি জারক, সে হলো কি জারক। এখন দেখো এফি জিরো বাদ, জেডেন জিরো বাদ, এইবার আমাদের ঝামেলা বাঁধবে এই দুইটা নিয়ে, জেডেন টু প্লাস আর এফি টু প্লাস, এই দুইটার ভিতরে। তুমি এটা কি জানো যে আমরা এফি টু প্লাসকে বৃদ্ধি করে এফি থ্রি প্লাসে করতে পারি? এর থ্রি প্লাসে নিয়ে যাওয়ার একটা সুযোগ আছে, এর থ্রি প্লাস হইতে পারে বাট এর কিন্তু হওয়ার সুযোগ নাই, তাই আমরা একে বাদ দেবো। এইগুলা কিন্তু ভাই ফাও কথা, আমি যে কথাগুলো দিয়ে তোমার এমসিকিউ সলভ করতেছি এইখানে, এগুলা কিন্তু ফাও কথা, এই ফাও কথা দিয়েই মনে রাখতে হবে। মেন ট্রিক্স দিয়ে তুমি সিকিউ সলভ করো, মেন টপিক দিয়ে সিকিউ সলভ করো, বা এমসিকিউ আমি কীভাবে করতেছি এটা কেউ দেখতেছে না, আমার হইলে হলো। এই থিওরি মেনটেন করবা, মাথায় জাস্ট এই থিওরি রাখবা, যার প্লাস বেশি হবে সে জারক আর যার মাইনাস বেশি হবে সে বিজারক। এই থিওরি দিয়ে মনে রেখেই কাজ করবা, দেখবা সব এমসিকিউ হয়ে গেছে। এখানে তাহলে আমাদের এমসিকিউ কোনটা হবে আনসার, এফি টু প্লাস, এফি টু প্লাস। ওকে, এবার দেখো কোনটির জারণ সম্ভব, কোনটির জারণ সম্ভব, জারণ সম্ভব যদি বলে, জারণ সম্ভব যদি বলে তখন এর কী হবে জানো, কোনটির প্লাস বাড়ানো যাবে, কোনটির প্লাস বাড়ানো যাবে সেইটার জারণ সম্ভব। এফি থ্রি প্লাসের ওপরে আর হয় না, এর নিচে হয়, এফি টু প্লাস হয়, বাট আমরা তো বাড়াতে, এটা তো বাড়তেছে না, আমরা চাই বাড়াতে, তার মানে এটা হচ্ছে না। সিইউ টু প্লাস, সিইউ টু প্লাস এর বেশি আর হয় না, কারণ কপার দুইটার বেশি আমাদের কী দিতে পারবে না, ইলেকট্রন ত্যাগ করবে না, তাই কি না, ঠিক আছে। আমাদের ক্যালসিয়াম হবে, কপার না ক্যালসিয়াম, সিএ টু প্লাস, ঠিক আছে, এ দুইটা বেশি দিচ্ছে না। এবার কিন্তু স্টেনশিয়াম এটা SN4 হওয়া সম্ভব, প্লাস SN4 প্লাস। তুমি বলো ভাই এটা তো জানতাম না, এখন জেনে নাও, SN4 প্লাস এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন, বোর্ডেই ছিল। তাহলে এর প্লাস বাড়ানো গিয়েছে, কিন্তু ZN2 প্লাস, ZN2 প্লাসকে বাড়ানো যাবে, যাবে না, এগুলো বাড়ানো যাচ্ছে না। যার প্লাস মান বাড়ানো যাচ্ছে তাকে আমরা কি বলবো, তার জারণ সম্ভব। আর যার মাইনাস মান বাড়ানো যাবে তার বিজারণ সম্ভব। মনে করো যেটা রয়েছে অপশনে যেটা আছে তার থেকে আরও প্লাস বাড়ানো যাবে এমন যে থাকবে তাকে আমরা জারণ সম্ভব বলবো। আর যার অ্যামটা রয়েছে তার থেকে আরও মাইনাস বাড়ানো যাবে সেটাকে কি বলবো, তার বিজারণ সম্ভব। বিজারণ সম্ভব এটা লিখে দিই এখানে,
বিতরণ সম্ভব মাইনাস বাড়ানো যাবে, মাইনাস যখন বাড়ানো যাবে তখন সেটা হচ্ছে আমাদের বিতরণ সম্ভব। ওকে, তাহলে আমরা 20 পর্যন্ত 21 পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, অলরেডি 30+ হয়ে গিয়েছে আমাদের। লাস্ট 4টা খুব ইজি। বিউটেনের সমাণু কোনটি? সমাণু মানে কি বলো তো? আণবিক সংকেত সেম থাকবে, আণবিক সেম, গাঠনিক কি ভিন্ন বা ডিফারেন্ট, এই জিনিসটা মনে রাখবা জাস্ট। এবার দেখো বিউটেন, বিউটেন মানে কি? বিউটেন C4H10, এগুলো এত বোঝানোর সময় না, এগুলো 11 অধ্যায়ের জিনিস, যখন ওখানে যাবো সেখানে ভালো করে বুঝাবো। ঠিক আছে, এখন যারা জেনে রাখো যে বিউটেনের সংকেত এইটা বিউটেনের সংকেত, এটা সাইক্লোবিউটেনের সংকেত। বাট সংকেত যদি আমি লিখি, দেখো মানে এটা তো আণবিক সংকেত, এটা কি আণবিক সংকেত, দুইটারই সেম। ঠিক আছে, বিউটেনেরও সেম, সাইক্লোবিউটেনেরও সেম। ঠিক আছে, তবে গাঠনিক সংকেত যদি দেখি তো বিউটেনের ক্ষেত্রে হয় এমন CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, 3 আর 3 6 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিউটেন, এইটা বিউটেন। বাট সাইক্লোবিউটেনের সংকেতটা হচ্ছে এরকম, এরকম চারদিকে 4টা চলে যায়, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। এবার এর মনে করো 2 হাতে 2টা, তো এবার এইদিকে একটা, এদিকে একটা, এদিকে হাইড্রোজেন, 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 এদিকে হাইড্রোজেন। তুমি এবার দেখো এখানে আমাদের কার্বন ছিল কয়টা? 4টা না? 4টা কার্বন। আর হাইড্রোজেন কয়টা? 10টা। দেখো তো 10টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। তাহলে একটা ভুল হয়েছে আমাদের। ঠিক আছে, ভুলটা কোথায় হলো? 1 2 3 4। আচ্ছা, আমাদের ভুল হয় নাই, ভুলটা আমার এখানে লেখার সময় হয়েছে, এখানে লেখার সময় হয়েছে। সেটা হচ্ছে বিউটিন আর সাইক্লোবিউটিন। ওই পরীক্ষার প্রশ্নে ঠিক ছিল, এখানে আমার লেখার সময় ভুল হয়েছে, বিউটিন আর সাইক্লোবিউটিন। ঠিক আছে, বিউটিন, বিউটিন মানে C4H8, 10 না, C4H8। সেক্ষেত্রে আমাদের এখানে ডবল বন্ড হয়ে যাবে, এই দুটো থাকবে না। এটা হচ্ছে সাইক্লোবিউটিন, এটা হচ্ছে শুধু বিউটিনের সংকেত, শুধু বিউটিন। আমরা এক্সট্রিমলি সরি, আমার এখানে লেখার সময় ভুল হয়েছে, খেয়াল করি নাই। আমি বলি মিলে না কেন, আমার তো ঠিকই ছিল, বাট মিলতেছে না। সেই সময় বুঝলাম যে কি আসলে প্রশ্নে ভুল। হ্যাঁ, বিউটেনের হয় না, বিউটিনের হয়। বিউটিনের সংকেত C4H8, এখানে C4H8 হয়েছে, এটা হচ্ছে আমাদের সংকেত কিন্তু। হ্যাঁ, এটা গাঠনিক সংকেত বিউটিনের। আর সাইক্লোবিউটিনের হলো এইটা C4H8। দেখো 4টা কার্বন আছে আর 8টা হাইড্রোজেন আছে। ঠিক আছে, এইভাবে আমরা খেয়াল করব। কচুতে কোন ধরনের ক্ষারীয় পদার্থ থাকে? ক্ষারীয় পদার্থ আর একটা জায়গায় থাকে, সেটা হলো কলা গাছে, কলা গাছ। এটাও পরীক্ষা আসতে পারে যে কলা গাছে কোন ধরনের পদার্থ থাকে, সেটা হলো ক্ষারীয়, মনে রাখবো। কোন বিক্রিয়ায় দর্শক আয়ন থাকে না? পানি যোজন, পানি যোজন। দর্শক আয়ন মানে হচ্ছে যারা বিক্রিয়ায় অংশ নেয় না, অংশ নেয় না, তাদেরকে আমরা দর্শক আয়ন বলি। ঠিক আছে, তাহলে আমাদের পানি যোজনের ক্ষেত্রে এটা একটা বড় কলা কৌশল, এখন দেখানোর সময় নাই। জেনে রাখো যে পানি যোজনের জন্য পানি যোজন বিক্রিয়ায় দর্শক আয়ন থাকে না। আচ্ছা, CaCl3 এর কার্বনের যোজন জারণ সংখ্যা কত? এটা তোমরা ইজিলি বের করতে পারো কিন্তু, তাই না? কার্বনের ক্ষেত্রে আমাদের যেটা বের করতে বলে সেটাকে আমরা x ধরে নেই, প্লাস হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের কত? 1 প্লাস 1, তাই না? প্লাস 1-এর সাথে গুণ কত? একটা আছে তাই অন, তারপরে প্লাস Cl3। ক্লোরিনের কত? -1, -1-এর সাথে আমরা গুণ দেবো কত? -1 গুণ কত? 3। এবার চলো আমরা, এটা কত হবে? 0 হবে। আচ্ছা, এবার আমরা x নিলাম, প্লাস 1 -3 সমান সমান 0। এবার x নিলাম প্লাস, মানে এখান থেকে কত হয়? -2 হয়, সমান সমান 0। বাট x সমান সমান -2 এ বসে গেলে কী হয়? +2 হয়ে যায়। এই আমাদের +2, এটা আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা 25টা এমসিকিউ, খুবই সুন্দর সুন্দর এমসিকিউ, খুবই বেসিক লেভেলের এমসিকিউ, যেগুলো তোমরা অনেকে অনেক কিছু জানতা না, সেগুলো তোমাদের কাছকে শিখিয়ে দিলাম। ফাইনালি কমেন্টের যে একটা থ্যাংক ইউ দিও, যারা শেষ পর্যন্ত দেখছো, উপকৃত যারা হয়েছো, থ্যাংক ইউ দিও। যদি আমাদের কোনো জায়গায় কোনো ত্রুটি থাকে, সাথে সাথে কমেন্ট করে দিবা। আমার ইনবক্স নাম্বার তো দিয়ে দিয়েছি, ওইখানে দিবা। আমরা সেগুলো ঘেটে দেখবো যে আসলে ঠিক ছিল কিনা, বা মানুষ মাত্র ভুল হইতে পারে, আমি তো সলভ করে দিলাম। ঠিক আছে, এর ভিতরে মনে করি বাইসাস ভুল থাকতেই পারে, ব্যাপার না। তবে আমি যতটুকু জানি ভুল নাই। ঠিক আছে, তো আমরা কি বলছি?
যারা শেষ পর্যন্ত আসছো, আমাদের সবসময় আমাদের সাথেই থাকবা, তোমাদের অবশ্যই ধন্যবাদ না দিলেও নয়, ধন্যবাদ। এবং বন্ধুদেরকে আমাদের ব্যাপারে ইনভাইট করবা, আমাদের কাছে নিয়ে আসবা। আমাদের যাত্রাটা খুব অল্প দিনের, তাই তোমাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই।